Hello dear learners, welcome to my channel English with Aminul. And in this lesson I'm going to teach you gerund versus infinitive. In my previous lesson I have already made a video on infinitives, and if you don't have watched that video you can do right now for your smooth understanding of today's lesson. Okay, so let's get started. সো ফ্রেন্ডস, আজকের এই লেসনে আমি তোমাদেরকে জেরান্ড ভার্সাস ইনফিনিটিভ সম্বন্ধে সমস্ত রকমের ডাউট ক্লিয়ার করতে চলেছি। কোথায় জেরান্ড ব্যবহার করতে হবে, কোথায় ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, জেরান্ড ও ইনফিনিটিভের মধ্যে সম্পর্ক কী, এদের মধ্যে পার্থক্যই বা কী আছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জেরান্ড ও ইনফিনিটিভের যে ব্যবহারিক এরর কারেকশন বিষয়গুলো আসে, এসব বিষয় আই এম গোয়িং টু ক্লিয়ার অল ইউর ডাউটস। ওকে, সো কিপ ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড উইদাউট স্কিপিং। নাও সি gerund. What is gerund? Gerund is a kind of non-finite verb like infinitive. Okay, non-finite verb-এর কটা ভাগ রয়েছে? তিনটে ভাগ, infinitive, participle, gerund. Okay, এই তিনটে non-finite ভার্বকে কি বলা হয়? ভার্বালস বলা হয়। এগুলোকে আবার ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়, আমি এর আগের ভিডিওতে বলেছি। তো ডাবল পার্ট অফ স্পিচ বলা হয় কারণটা কি? কারণটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে দুটো পার্ট অফ স্পিচের ফোর্স থাকে। কীরকম? ইনফিনিটিভের মধ্যে দুটো থাকে কি? নাউন ও ভার্ব। পার্টিসিপলের মধ্যে থাকে ভার্ব ও অ্যাডজেক্টিভ। সেই রকম জেরান্ডের মধ্যেও থাকে কি? নাউন ও ভার্বের ফোর্স থাকে। ক্লিয়ার? জেরান্ডের মধ্যে কি কি ফোর্স থাকে? ইনফিনিটিভের মতো নাউন ও ভার্বের ফোর্স থাকে। ওকে, তো জেরান্ডের গঠনটা কি তোমরা দেখো। জেরান্ড আমরা কিভাবে গঠন করব? যে ভার্বের যে এক নম্বর রূপ অর্থাৎ বেস ফর্ম বা রুট ফর্ম, তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করে জেরান্ড গঠন করব। ঠিক আছে, আবারও বলছি, জেরান্ড ক্যান বি ফর্মড অ্যাডিং আইএনজি উইথ দ্য বেস ফর্ম অর রুট ফর্ম অফ অ্যাকশন ভার্ব। ক্লিয়ার? তাহলে কি হলো? ভার্ব ওয়ান প্লাস আইএনজি ইকুয়াল টু জেরান্ড। ঠিক আছে, যেমন সিইং, সি ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি, দিয়ে এটা সিইং করেছি। এই সিইং কথাটাকে আমরা বাক্যে যখন ব্যবহার করব তখন ক্ষেত্র অনুসারে এটাকে আমরা জেরান্ড হিসাবে প্রকাশ করতে পারবো। তো সেইটা আমি যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে। জাস্ট এখন একটু দেখে নাও যে জেরান্ডের গঠনটা কি। ভার্ব ওয়ান প্লাস আইএনজি। জেরান্ড কি প্রকাশ করে? বাংলায় কি প্রকাশ করে? জেরান্ড আ। ধরে নাও তুমি বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করছো, তো তুমি কিভাবে বুঝবে যে সেইখানে জেরান্ড আছে? যদি দেখা যায় যে কোনো ভার্বের মাধ্যমে আ প্রকাশ পাচ্ছে, কি প্রকাশ পাচ্ছে? আ, তাহলে আমরা বুঝবো সেইটা হচ্ছে কি জেরান্ড। আর তখন সেইটাকে ট্রান্সলেট করব কিভাবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যেমন ফর এক্সাম্পল, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এখানে দেখো যে সাঁতার কাটা, এই যে সাঁতার কাটা, এটা নিশ্চয়ই ভার্ব। তো এখানে আমরা লাস্টে কি পাচ্ছি? কাটা, আ। তো এইটাকে সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। তো তার সঙ্গে আমরা এখানে কি করব? আইএনজি অ্যাড করে দেবো। তাহলে কি হবে? সুইমিং। তখন সেটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। কারণটা কি এখানে জেরান্ড হবে? কারণটা কি? কারণটা হচ্ছে ইনফিনিটিভ যেমন বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, জেরান্ডও ঠিক একই রকমভাবেই কাজ করে। কি? বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করবে, অবজেক্ট হিসাবে কাজ করবে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করবে, কম্পাউন্ড নাউন অর্থাৎ নমিনাল কম্পাউন্ড হিসাবে কাজ করবে, এবং সেটা কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করবে। তো আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটু তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো দেখো, সাঁতার কাটা। তো সাঁতার কাটা, এই যে সাঁতার কাটা ইংরেজি হচ্ছে কি? সুইম। তো এইখানে বাক্যে এইটা কি হিসাবে আছে? এই বাক্যে জেরান্ড হিসাবে আছে। তো জেরান্ড গঠন করতে হবে কিভাবে? বললাম যে মূল ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এটা বাক্যের সাবজেক্ট হিসাবে আছে। সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এখানে ভার্ব একটা উজ্জ আছে, সেটা কি? হয়। সাঁতার কাটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো, বাংলায় এখানে ভার্বটা উজ্জ আছে। তো এখানে সাঁতার কাটা হলো কি? সাবজেক্ট হিসাবে আছে। তো সাবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে। ঠিক আছে, এখানে সাবজেক্ট, সাঁতার কাটা কি হিসাবে আছে? সাবজেক্ট হিসাবে আছে। সাবজেক্টটা কি হতে পারে? নাউন হতে পারে। এবার ভার্ব তো কখনো নাউন হয় না, তো একে নাউনে পরিণত করতে হবে কিভাবে? তো আমরা এই যে সাঁতার কাটা সুইম, এই বেস ফর্ম বা রুট ফর্মের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, করে জিরান্ডিয়াল নাউনে পরিণত করব। ওকে, ঠিক আছে। তাহলে এখানে
সাঁতার কাটা ইংরেজি কি সুইম, তার সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে সুইমিং, দিয়ে সেটা এইখানে সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে সুইমিং, সাবজেক্ট কি হলো সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ। তো দেখো এই যে সুইমিং, এই সুইম তার সঙ্গে কি যুক্ত হয়েছে আইএনজি যুক্ত হয়েছে। এখানে ইজটা হচ্ছে কি বাক্যের ফাইনাইট ভার্ব, এই যে ইজটা হলো বাক্যের ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব, আর মেন ভার্বের আগে কি থাকে সাবজেক্ট থাকে। ঠিক আছে, তো তোমাদের প্রবলেম হতে পারে যে সুইম মানে তো সাঁতার কাটা, এটা ভার্ব, নো, এখানে এটা কি হিসাবে আছে নাউন হিসাবে আছে। কোন নাউন? জিরান্ডিয়াল নাউন, যেহেতু সাবজেক্ট কি হয় নাউন হয়, তাই সুইমিং এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে জিরান্ডিয়াল নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই আমরা বলতে পারি কি সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সুইমিং ইজ গুড ফর হেলথ। প্রাতঃ ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো, বা প্রতিদিন সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। ওয়াকিং এভরিডে ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওকে, তো দেখো তোমাদের আমি কি বললাম যে জিরান্ডো ইনফিনিটিভের মতো বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে, প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, তারপরে নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করে, এবং কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে। ওকে ওকে, নাও সি দ্য এক্সাম্পলস। নাম্বার 1, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে ইজ হচ্ছে কি মেন ভার্ব, মেন ভার্বের আগে এটা কি হিসাবে আছে স্মোকিং, স্মোক প্লাস আইএনজি স্মোকিং, জিরান্ডিয়াল নাউন সেটা কি হিসাবে আছে সাবজেক্ট হিসাবে আছে। নাম্বার 2, আই ডু নট লাইক স্মোকিং, এখানে লাইক হচ্ছে কি বাক্যের মেন ভার্বের অবজেক্ট হিসাবে আছে কি স্মোকিং। ঠিক আছে, ভার্ব 1 প্লাস আইএনজি জিরান্ডিয়াল নাউন। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, এটা টু প্রিপোজিশনের পরে স্মোকিং, এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে রয়েছে। ক্লিয়ার? নাম্বার 4, হিজ ব্যাড হ্যাবিট ইজ স্মোকিং, হিজ ব্যাড হ্যাবিট সাবজেক্ট, স্মোকিং কমপ্লিমেন্ট মানে কি পরিপূরক, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক। তো দেখো স্মোকিং বলতে কি বোঝানো হচ্ছে তার ব্যাড হ্যাবিটটাকে বোঝানো হচ্ছে, তার ব্যাড হ্যাবিট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে স্মোকিংকে, তাহলে এরা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে এখানে যে স্মোকিং কথাটা ব্যবহার করা হয়েছে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে হিজ ব্যাড হ্যাবিটের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার? নাও সি নাম্বার 5, ওয়াকিং স্টিক, স্টিকটা কি নাউন, তার সঙ্গে আগে জেরান্ড ওয়াক প্লাস আইএনজি জেরান্ড ব্যবহার করা হয়েছে, ওয়াকিং স্টিক। নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তো দেখো এবার আমরা জেরান্ড ও ইনফিনিটিভের যে গঠনগত পার্থক্য সেইটা বোঝার চেষ্টা করব। আবারও বলছি জেরান্ডের গঠনটা কি, জেরান্ডের গঠন হচ্ছে ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম, তার সঙ্গে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, যেমন সি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা কি করেছি সিইং করেছি। প্রকাশ করছে কি কি প্রকাশ করবে জেরান্ড সবসময় কি প্রকাশ করবে অর্থাৎ বাংলায় যদি জেরান্ড থাকে কোনো বাক্যে তাহলে সেটা কি প্রকাশ করবে ইনফিনিটিভ কি 2 প্লাস ভার্বের রুট ফর্ম বা মেন ফর্ম বা বেস ফর্ম বা 1 নম্বর রূপ। ঠিক আছে, টু সি, এখানে দেখো সিইং আর এখানে কি টু সি, এখানে কি প্রকাশ করছে তে উদ্দেশ্যের জন্য। দেখো বাক্যে জেরান্ডকে আমরা যে ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ইনফিনিটিভকেও সেই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, কিন্তু বাংলা থেকে ইংরেজিতে আমরা যখন ট্রান্সলেট করতে যাব তখন কিছু ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার হবে, সেই জায়গায় কিন্তু জেরান্ড ব্যবহার করা যাবে না, বা কিছু ক্ষেত্রে জেরান্ড ব্যবহার করা হয় সেই জায়গায় ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না। তো কোন ক্ষেত্রে সেগুলো তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো ছবি আঁকা একটি ভালো কাজ, এখানে হয় কথাটা উজ্জ্ব আছে, মানে বাক্যের যে মেন ভার্ব সেটা উজ্জ্ব আছে, বাক্যের মেন ভার্ব কি হয়। ঠিক আছে, তো এখানে আরও একটা ভার্ব বা কাজ রয়েছে সেটা হচ্ছে কি ছবি আঁকা, অর্থাৎ আঁকাটাও কিন্তু একটা এখানে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কী হিসাবে ব্যবহার হয়েছে হয়
তার সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো আঁকা, এই যে আঁকা কথাটা নন ফাইনাইট ভার্ব কি, জেরান্ডও করতে পারো তুমি, এখানে ইনফিনিটিভও করতে পারো। তাহলে জেরান্ড, আঁকা ইংরেজি কি ড্র, তার সঙ্গে জেরান্ড করলে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে ড্রয়িং, ওকে। তো ড্রয়িং পিকচার, drawing picture হয় is a good work. Drawing picture is a good work, ঠিক আছে। ড্রয়িং পিকচার ইজ আ গুড ওয়ার্ক। তো তুমি এখানে ড্রয়িংয়ের জায়গায় টু ড্র ইজ, টু ড্র পিকচার ইজ আ গুড ওয়ার্ক, মানে ছবি আঁকা হলো একটি ভালো কাজ, ঠিক আছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফিনিটিভকে যেভাবে ব্যবহার করি নাউন হিসাবে, জেরান্ডকেও ঠিক সেইভাবেই ব্যবহার করব। কী হিসাবে ব্যবহার করব, নাউন হিসাবে ব্যবহার করব, অর্থাৎ বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি, ওকে। নেক্সট, আমি একটি কলম কিনতে বাজারে গিয়েছিলাম। এইখানে দেখো যে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে কি গিয়েছিলাম, এটা বাক্যের মেন ভার্ব, গিয়েছিলাম এটা হচ্ছে কি বাক্যের মেন ভার্ব। আরও একটা এখানে ভার্ব রয়েছে কি, সেটা হচ্ছে কিনতে, কিনতে। তো এটা কি, দেখো তে আছে, আমরা ইনফিনিটিভ চিনব কিভাবে, বাংলা ক্রিয়াপদের সঙ্গে তে, উদ্দেশ্যের জন্য, এরকমগুলো যদি যুক্ত থাকে, আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলা ক্রিয়াপদের সঙ্গে তে, উদ্দেশ্যের জন্য এরকম যুক্ত থাকলে সেটা হবে কি ইনফিনিটিভ। তো দেখো এখানে কিনতে কে, এই যে তে যুক্ত আছে, তাহলে এটা হলো কি ইনফিনিটিভ ভার্ব। তো এই রকম ক্ষেত্রে যদি কোনো ক্রিয়াপদের সঙ্গে কি যুক্ত থাকে, আ যুক্ত থাকে, কি আ, যেমন ধূমপান করা, সাঁতার কাটা, ধূমপান করা আ, সাঁতার কাটা আ, সকালবেলায় হাঁটা আ, এরকম ক্ষেত্রে আমরা ইনফিনিটিভও ব্যবহার করতে পারবো, জেরান্ডও ব্যবহার করতে পারবো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেরান্ড ব্যবহার করাটাই বেটার হবে। তো যা হোক, এবার দেখো যে কিনতে তে যদি বোঝায় তাহলে এরকম ক্ষেত্রে আমরা জেরান্ড ব্যবহার করব না। কি করব, কারণ এই ক্ষেত্রে তুমি যদি জেরান্ড ব্যবহার করো সেটা ভুল হয়ে যাবে, সেই ব্যবহারটা কারেক্ট নয়। এখানে আমরা কি করব, ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ 2 + V1। তাহলে এই বাক্যটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে, আমি একটি কলম কিনতে বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দি মার্কেট কিনতে, টু বাই a pen. I went to the market to buy a pen. দেখো to buy 2 + V1, এটা হচ্ছে কি ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে তে উদ্দেশ্যের জন্য বোঝালে আমরা ইনফিনিটিভ ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? Now I am going to clear all your doubts about the error correction related to these grammatical terms, infinitive and gerund. Okay, now see, what is the form of infinitive? Infinitive 2 + V1. What is the form of gerund? V1 + ing. Okay, but sometimes we get confused whether we use infinitive or gerund after 2. ওকে, দেখো ইনফিনিটিভের গঠন কি 2 + V1, তাহলে 2 এর পরে কি বসা উচিত, ভার্বের 1 নম্বর রূপ বা রুট ফর্ম বা বেস ফর্ম বসা উচিত, তাই তো। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে 2 এর পরেও ভার্ব + ing ব্যবহার করা হয়। যেমন এই সেন্টেন্সটা দেখো যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। তো এখানে 2 এর পরে স্মোকিং কেন হলো, 2 এর পরে এইটা স্মোক হওয়া উচিত ছিল, এইরকম সেন্টেন্সটা হওয়া উচিত ছিল, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক এরকমটা হওয়া উচিত ছিল, কিন্তু না, এইটা হচ্ছে কি ইনকারেক্ট, এই সেন্টেন্সটা ভুল। রাইট সেন্টেন্স ইজ দিস ওয়ান, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। তো এখানে 2 এর পরে V1 না হয়ে কেন V1 + ing হবে, তার কারণ হচ্ছে যে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর ইডিওমেটিক ইউজ হিসাবে ইডিওমেটিক ইউজ হিসাবে V1 প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে অ্যাডিক্টেডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় কি বসে? টু বসে। ঠিক আছে, যেমন ফন্ডের পরে কি বসবে? অফ। হি ইজ ফন্ড অফ স্মোকিং, সে ধূমপান প্রিয়। হি ইজ ফন্ড অফ স্মোকিং। ঠিক আছে, তো ওই রকম ক্ষেত্রে অ্যাডিক্টেডের পর অবশ্যই টু হবে এবং এই টু হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই জন্যে এখানে স্মোক না হয়ে কি হবে? স্মোকিং হবে। আর এই বিষয়টাই আমাদেরকে মাঝে মধ্যে কনফিউজড করে তোলে। নাও দিস ইজ ক্লিয়ার টু ইউ। নাও সি নাম্বার 2, I went to the market to buy a pen. এখানে ওয়েন্ট হচ্ছে মেন ভার্ব, টু বাই ইনফিনিটিভ ভার্ব। কেন? টু এর পরে কি রয়েছে? ভার্ব ওয়ান রয়েছে। ঠিক আছে, তো এইখানে অবশ্যই টু এর পরে ভার্ব ওয়ান হবে। টু এর পরে তুমি যদি এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসাও বা ব্যবহার করো, সেইটা কি হবে? ভুল। এইটা হচ্ছে রাইট। কি করে বুঝবো? কারণটা হচ্ছে যে এইখানে মার্কেটের পর টু, এইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান নয়। এইখানে যেমন অ্যাডিক্টেডের পর টু ছাড়া আর কোনো প্রিপোজিশান বসবে না, তো এইখানে মার্কেটের পর টু ছাড়া আরও অনেক প্রিপোজিশান বসতে পারে। ক্লিয়ার? তো অ্যাডিক্টেড এই ওয়ার্ডের পরে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান টু, সেই জন্য কি বসলো? স্মোকিং। ঠিক আছে, মানে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড, কিন্তু এইখানে অ্যাপ্রোপ্রিয়েট নয় বলে এইখানে অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার হবে। হলো, আই ওয়েন্ট টু দি মার্কেট টু বাই আ পেন, এইটা রাইট। তুমি যদি লিখো আই ওয়েন্ট টু দি মার্কেট টু বাইং আ পেন, দিস ইজ রং। হোপ ইউ অল ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ টট ইউ অ্যাবাউট gerund versus infinitive, and you should keep practicing to improve yourself regularly. Okay, and I promise you to come back with a new lesson in my next video. Till then, goodbye.